নমস্কার। ডক্টরস ডায়ালগের ১২৭তম লাইভে সবাইকে স্বাগত। আমি পিয়ালি দে বিশ্বাস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু স্বাস্থ্য বা চিকিৎসা সংক্রান্ত নয়। আসলে স্বাস্থ্য তো শুধুমাত্র ভালো চিকিৎসার মধ্যে আটকে নেই না, স্বাস্থ্য মানুষের ভালো থাকাও বটে। সেই হিসেবেই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু SIR। কারণ SIR এমন একটা বিষয় যা মানুষকে ভালো থাকতে দিচ্ছে না, অন্তত বাংলার মানুষকে তো ভালো থাকতে দিচ্ছেই না। আর আজকে আমাদের আলোচনায় যে বিষয়বস্তু রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট, SIR। আমরা SIR নিয়ে অনেকটা শুনেছি। এর পুরোটা কথা হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। শুনতে খুব নিরীহ, ভোটার লিস্ট আপডেট হবে, ভালোই তো, আমরা তো সেরকমই ভাববো সাধারণ মানুষ। কিন্তু SIR এর জন্য পশ্চিমবঙ্গে গত 5 মাসে 90 লাখের বেশি ভোটারের নাম বাদ গেছে। শুধুমাত্র মেধাবাড়িতেই ৮০,০০০ মানুষ ভোটের দুদিন আগে জানেও না যে তারা ভোট দিতে পারবেন কিনা। সুপ্রিম কোর্টে বলতে হয়েছে যে এটা একটা ইমোশনাল আউটবার্স না ওয়েল প্ল্যান্ড মুভ। সুপ্রিম কোর্ট এটা স্বীকার করেছে। তাহলে এসআইআর জিনিসটা কি? এটা কি শুধুই একটা ভোটার লিস্ট পরিষ্কার করার প্রক্রিয়া, নাকি এর পেছনে একটা গভীর রাজনীতির অঙ্ক আছে? এটা কি সাংবিধানিক না? আর সবচেয়ে বড় এসআইআর ঘিরে যেটা প্রশ্ন, সেটা হলো আমার আপনার নামটা এই লিস্টে আছে তো? আমাদের নামটা বাদ যায়নি তো? তো আজকে আমরা আমাদের আলোচনায় এসআইআর এর একটা ব্যবচ্ছেদ করব, তর্ক দিয়ে, তথ্য দিয়ে এবং ভয় ছাড়া, কোনো রকম ভয় ছাড়া। চলুন আমরা শুরু করি। আজকে আমাদের এসআইআর নিয়ে আলোচনায় যিনি আছেন, অধ্যাপিকা গোপা মুখোপাধ্যায়। নমস্কার, আপনাকে স্বাগত। আচ্ছা, এসআইআর নিয়ে আমরা শুনছি এবং বাংলার জনজীবনে ভোটের ডঙ্কা বেঁচে গেছে। তার ঠিক আগে এসআইআর এ 90 লাখ মানুষের নাম, 90 লাখের বেশি মানুষের নাম বাদ গেছে। আমরা একটু একটু প্রথম থেকে শুরু করব যে এসআইআর বিষয়টা ঠিক কি। এটা ভোটের আগে যে ভোটারের তালিকার পুনর্বিন্যাস, সেইটা না কি? এটা এসআইআর ঠিক কি বিষয়টা? এটা নিয়ে এত হইচই কেন? এসআইআর এর পুরো কথাটা তো আমরা এখন প্রায় সবাই জেনে গেছি যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এখন এইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, যে তর্কগুলো এখনো পুরোপুরি অ্যাড্রেস না করেই এসআইআর প্রক্রিয়াটা চলছে। এর আগে পর্যন্ত আমরা যেরকম দেখেছি যে ভোটার তালিকা যে কোনো সময় রিভিশন হতে পারে, আপডেট করতে পারে। তো সেই আপডেট করার উদ্দেশ্যে স্ট্যান্ডার্ড রিভিশন, সামারি রিভিশন, ইন্টেন্সিভ রিভিশন এগুলো এর আগে হয়েছে। এসআইআর মানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটা কিন্তু কোনো সাধারণ রিভিশন নয়। এই ধরনের স্পেশাল রিভিশন এর আগে কখনো ভারতবর্ষে এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হবার কোনো নজির নেই। এসআইআর কখন হতে পারে? এসআইআর যদি কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়, যদি কোনো সোশ্যাল ডিজাস্টার হয়, ধরো একটা কোথাও বন্যা হয়েছে কিংবা দাঙ্গা হয়েছে, কোনো মেজর চেঞ্জ হয়েছে ডেমোগ্রাফির, তখন একটা ছোট জায়গায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে পারে। কিন্তু এই যে ভারতবর্ষে 11টা রাজ্য জুড়ে এসআইআর ঘোষিত হয়ে গেল, এরকম কখনো হয়নি এর আগে। এই জন্যই এটা নিয়ে একটা কেসও চলছে সুপ্রিম কোর্টে, সেটা পরে হয়তো আলোচনায় আবার আসবো আমরা। আদৌ এসআইআরটা সাংবিধানিক কিনা, বরং যারা কেস করছেন দাবি করছেন যে এটা অসাংবিধানিক, এবং এটা অনেকেরই দাবি। সেই দাবিটা নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু মুভ করেনি এখনো। জুলাই মাসে করা যে কেস, সেটা জানুয়ারি মাসে একবার শুনানি হয়েও সে শুনানিটা হলো না, শেষ পর্যন্ত কেসটা ঝুলে রয়েছে। এই অবস্থাতেই এসআইআর পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে। তো এই এসআইআর নিয়ে এইটুকুই বলার, এটা কিন্তু ইন্টেন্সিভ রিভিশন বা কোনো সাধারণ আপডেশন অফ ভোটার লিস্ট নয়। প্রথম থেকে এটা একটা বিশেষ ঘটনা। আপনি খুব সুন্দর করে গোপা দিয়ে আমাদের খুব বুঝিয়ে দিলেন এসআইআর জিনিসটা কি এবং কখন এর প্রয়োগ ঘটে। আচ্ছা, আপনি আমাদের আলোচনাতেও আসলো যে এসআইআর জিনিসটা কি সাংবিধানিক, যেখানে অনেকেই এটাকে অসাংবিধানিক বলেই বলছে, বিভিন্ন জায়গা থেকে সেটা অভিযোগ আসছে। হ্যাঁ, এটা তো অসাংবিধানিক এরকমই দাবি উঠছে গণতান্ত্রিক মহল থেকে। এবং এসআইআর, বিহারের এসআইআর যখন করা হবে, ঘোষণা করা হলো জুলাই মাসে, তার পরে একটা সুপ্রিম কোর্টে কেস হয়েছে।
যেটা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটস, যার যোগেন্দ্র যাদব আছেন, মহুয়া মৈত্র আছেন, আর এই অ্যাসোসিয়েশন যেটা পিইউসিএল, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস, যেটা পিইউসিএল আছে এই মামলাটায়। তো এরা দাবি করেছে যে এটার জাস্টিফিকেশন নেই, এটার কোনো সাংবিধানিক যুক্তিগ্রাহ্যতা পাওয়া যাচ্ছে না, এবং এটা যে ফান্ডামেন্টাল রাইটকে ভীষণভাবে এটাকে ভায়োলেট করছে, ফান্ডামেন্টাল রাইট, সেটা নিয়েই কেসটা হচ্ছে। কিন্তু এই কেসটা এখন সুপ্রিম কোর্ট এটা মুলতবি রেখেছে। মুলতবি রেখে এসআইআর প্রক্রিয়াটা চালু হয়ে গেছে বিভিন্ন রাজ্যে। ফলে প্রথম থেকে এটা একটা গন্ডগোল লুকিয়ে আছে এই প্রক্রিয়াটায়। একদম। এবং যেরকম আপনি বললেন যে সুপ্রিম কোর্ট বিষয়টা মুলতবি রেখে এসআইআর চালু করে দিয়েছে, এটাও মনে হয় আমাদের ভারতের ইতিহাসে মনে হয় এটাও অভূতপূর্ব একটা ঘটনা। আচ্ছা, এই মানে এসআইআর নিয়ে আমরা আলোচনা করছি, কবে থেকে এটা শুরু হলো এসআইআরটা? হ্যাঁ, এটা বিহারের এসআইআর এর আগে যেটা নোটিফিকেশন হয়েছিল জুলাই মাসে, 2025-এর জুলাই মাসে। আর আমাদের পশ্চিমবঙ্গে নভেম্বরের কোনো একটা সময় এটা নোটিফিকেশন হয়, এবং তারপরে ওই যে ফর্মগুলো আমরা পেতে শুরু করি ডিসেম্বরের শুরুর দিক থেকে কি নভেম্বরের শেষের দিক থেকে, সেই সময় থেকে এসআইআর প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, এবং 16ই ডিসেম্বর আমাদের খসড়া তালিকাটা বেরোয়। এবার এই যে প্রক্রিয়াটা হলো, এটা কিন্তু আমি বলবো যে এসআইআর ঠিক কথাই, যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামেই শুরু হচ্ছে, কিন্তু প্রথম পর্যায়ে যেটা ছিল সেটা হচ্ছে এনিউমারেশন ফর্ম দেওয়া হলো, আমরা সবাই সেই এনিউমারেশন ফর্মটা ফিল আপ করে জমা দিলাম। যে এনিউমারেশন ফর্মগুলো ফেরত এলো না, হ্যাঁ, তার মানে তারা বেঁচে নেই বা স্থানান্তরিত বা হয়তো ডাবল এন্ট্রি আছে, এরকম যে কেসগুলো, সেগুলোর ফর্ম ফেরত এলো না। যে ফর্মগুলো ফেরত এলো না সেগুলোকে বাদ দিয়ে 16ই ডিসেম্বরে খসড়া তালিকাটা বেরোলো। মানে ওই খসড়া তালিকা বেরোনোর মধ্যে দিয়ে শুরু হলো, কিন্তু অ্যাকচুয়ালি প্রথম পর্যায়ে যেটা হলো সেটা যে কোনো রিভিশনে, যে কোনো ইন্টেন্সিভ রিভিশনে এই কাজটাই হয়। ফলে ওই প্রথম পর্যায়ের কাজটা আমি টেকনিক্যালি ওটা এসআইআর, কিন্তু আসলে কিন্তু এসআইআর তখনও শুরু হয়নি। এসআইআরটা শুরু হলো তার পরের পর্যায় থেকে, মানে খসড়া তালিকায় বেরিয়ে যাওয়ার পরে যখন ওই চূড়ান্ত ভোটার তালিকা বেরোচ্ছে 28শে ফেব্রুয়ারি, এর মাঝখানে আসল খেলাগুলো শুরু হয়ে গেল। আচ্ছা, আমরা দুটো সময়ের কথা শুনলাম। একদম প্রথম দফায় যখন খসড়া তালিকা তৈরির সময় তখন কতজন ভোটার বাদ গেছিলেন? আর এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, এটা শুধু পশ্চিমবঙ্গেই হলো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এক এক করে উত্তর দিই। প্রথম যেটা বলি, যে প্রথম দফায় যখন খসড়া তালিকাটা বেরোলো 16ই ডিসেম্বর, প্রথম দফায় প্রায় 58 লক্ষ মানুষ বাদ গেলেন, ডিলিটেড হলেন। হ্যাঁ, এবার এই যে ডিলিটেড কথাটা বলছি, এটা মানে সবাই ব্যবহার করছেন ডিলিটেড, কিন্তু এটা যোগেন্দ্র যাদব বলছেন যেটা অ্যাকচুয়ালি এক্সক্লুশন। মানে এরা তো মারা গেছেন অথবা স্থানান্তরিত হয়েছেন কিংবা ডাবল এন্ট্রি, ফলে এটা যতগুলো ফর্ম ফেরত এসছে তাদের সবার নামটা রয়েছে। এই পর্যায় পর্যন্ত খুব গন্ডগোলের জায়গা নেই। এবার ধরো হিউম্যান এরার যে কোনো সময় হতে পারে। হ্যাঁ, ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো জনগণনা, কোনো ইন্টেন্সিভ রিভিশন নির্ভুল হয়নি, হতে পারে না। ফলে সেরকম একটা দুটো ভুল তো থাকবেই, এবং সেই ভুলটাকে রেকটিফাই করার জন্য যখন 16ই ডিসেম্বর লিস্ট বেরোলো, 1 মাস সময় দেওয়া হয়েছিল যে কারোর যদি এরকম হয় যে জীবিত আছে, মৃত বলে নাম আসেনি, তাহলে সে আবার অ্যাপিল করতে পারে। তো এই 1 মাস সময়ের মধ্যে কেউ কেউ করেছেন নিশ্চয়ই, সে সংখ্যাটা খুব বেশি নয়, কিন্তু আমি বলছি যে 1 মাসের পরেও হয়তো এমন হতে পারে কোনো হিউম্যান এরার, হয়তো কেউ কেউ বাদ চলে গেছে, কিন্তু সেটাকে নিয়ে খুব শোরগোল কিছু হচ্ছে না, বা কেউ তেমন দাবি করেছেন বলেও খুব কিছু জানা যায়নি। কিন্তু তারপর থেকে যেটা হলো 16ই ডিসেম্বরে যে ভোটার তালিকাটা বেরিয়ে গেল, খসড়া তালিকাটা, তারপরেই যেটা বলছি লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই যে একটা অদ্ভুত শব্দ এটা চালু হলো। বাট এটা সম্পর্কে যেটা বলবার, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু প্রথম পশ্চিমবঙ্গে নয়। এটা অনেকে ভুলভাবেই বলছেন যে প্রথম আমাদের রাজ্যে হয়েছে, তা নয়। পশ্চিমবঙ্গ ছাড়া আরো 9টা রাজ্যে হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। বিহারে হয়নি, কিন্তু অন্য জায়গায় হয়েছে। তো লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কিরকম, যে মানে এটা বিহারের সঙ্গে একটু কম্পেয়ার করতে হবে এটা বোঝাতে গেলে। বিহারে যে এনিউমারেশন ফর্ম দিয়েছিল সেখানে একজনের নাম, ভোটারের নাম
তার আধার নাম্বার অপশনাল, কিন্তু এপিক নাম্বারটা দিতে হবে। এবার তার মা বা বাবার নাম, লিগ্যাল গার্ডিয়ানের নাম, স্পাউসের নাম। এখানে কিন্তু কোনো ম্যাপিং এর গল্প ছিল না। এবং এই যে ও যে ভোটার তার ডকুমেন্ট দিলেন, তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টটা দেবেন, ফর্মে যেগুলো দিলেন তার সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে দেবেন। আমাদের ক্ষেত্রে কি হলো, আমাদের এনিউমারেশন ফর্মে আমাদের 2002 এর যে ভোটার লিস্ট, সেই যখন লাস্ট ইন্টেন্সিভ রিভিশন ছিল, 2002 এর লিস্টের সঙ্গে আমাদের ম্যাপ করতে হবে। যদি আমার নাম থাকে তো ভালো, যদি আমার নাম না থাকে তাহলে আমার মা বাবার নাম অথবা আমার দাদুর নাম, দিদার নাম, এরকম ব্যাপারটা। তো এই যে ম্যাপিং এর গল্পটা এসে গেল, এখান থেকে ইলেকশন কমিশন বলছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির একটা তারা নতুন একটা ক্যাটাগরি যোগ করছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি। তারা 4-5টা ইয়ে দেখাচ্ছে যে কোথাও হয়তো নামের বানান 2002-তে যা ছিল বদলে গেছে, বাবার নাম, মায়ের নাম, হ্যাঁ, কিংবা বয়সের ক্ষেত্রে ডিসক্রিপেন্সি হতে পারে, যে বাবা এবং ছেলে বা মেয়ের সঙ্গে বয়স যদি 15 বছরের কম হয়ে যায় কিংবা 50 বছরের বেশি হয়ে যায়, দাদুর বয়সের সঙ্গে নাতির বয়স যদি 40 বছরের কম হয়ে যায়, এগুলো সব নানা রকম ওনারা বার করলেন আর কি, 1 2 3 4 করে 4 থেকে 5টা বার করলেন যে এইগুলো হলে লজিক্যাল ডিসক্রিপেন্সি হবে। তো এরকম লজিক্যাল ডিসক্রিপেন্সি অন্য রাজ্যেও হয়েছে, কারণ এগুলো সফটওয়্যারে যখন ফেলা হচ্ছে, সফটওয়্যারে যদি ওই নামের বানান বা কিছুতে সমস্যা হয়ে যায় তখন ওখানে একটা ডিসক্রিপেন্সি দেখাবে। তো এরকম ডিসক্রিপেন্সি মধ্যপ্রদেশেও হয়েছে, তামিলনাড়ুতেও হয়েছে, গুজরাটেও হয়েছে। কিন্তু সেই কেসগুলো প্রায় সবকটাই সলভড হয়ে গেছে। মধ্যপ্রদেশে বোধহয় 3 কোটির মতো এরকম হয়েছিল, কিন্তু কোনোটাই ডিলিটেড হয়নি। গুজরাটে 1,20,00,000 এরকম লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, তার মেজরিটিটাই ঢুকে গেছে। কারণ এই যে সমস্যাগুলো, সেগুলো ভোটারকে ডাকা হয়েছে, সে ডকুমেন্ট দেখিয়েছে, সে বলেছে, ইলেকশন কমিশন মেনে নিয়েছে সেগুলো। পশ্চিমবঙ্গে যেটা হলো সেটা একদম আলাদা জিনিস। পশ্চিমবঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা, এই নিয়ে যে কন্ট্রোভার্সিটা হলো, এটা একেবারে ইউনিক একটা ফিচার পশ্চিমবঙ্গের এসআইআর এর। এটা আর অন্য কোনো রাজ্যে হয়নি। এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জেরে যেটা হলো যে আন্ডার অ্যাডজুডিকেশন, সুপ্রিম যে 28শে ফেব্রুয়ারি একটা লিস্ট বেরোলো, তাতে আমরা দেখলাম যে কিছু ভোটারের নাম রয়েছে আর কিছু ভোটারের নামের উপরে একটা স্ট্যাম্প মারা, আন্ডার অ্যাডজুডিকেশন। এই যে অভিধাটা, এই যে টার্মটা আন্ডার অ্যাডজুডিকেশন, এইটা পশ্চিমবঙ্গে প্রথম হলো। লজিক্যাল ডিসক্রিপেন্সিটা প্রথম নয়। লজিক্যাল ডিসক্রিপেন্সি একটা ঘটনা, যে একটা নামের সঙ্গে কোনো নাম মিলছে না, কিছু হচ্ছে না, কোথাও একটা সফটওয়্যারে প্রবলেম হচ্ছে, সেটা অন্য রাজ্যেও হয়েছে। এই রাজ্যে এটার জেরে 5.5 লাখ মানুষ 28শে ফেব্রুয়ারি লিস্ট বেরোনোর আগেই ডিলিটেড হয়ে গেলেন, কোনো কারণ ছাড়াই ডিলিটেড হয়েছেন। আর কিছু মানুষ, একটা বিরাট অংশের মানুষ, বোধহয় 60 লাখের বেশি মানুষ, তাদের নামের উপরে এই আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাম্প দিল। এবং এই আন্ডার অ্যাডজুডিকেশন মানে এটা কোর্ট এটা বিচার করবে যে তারা ভোটার হবে কি হবে না। এটা একটা অভূতপূর্ব ঘটনা, এটা কখনো অন্য রাজ্যে হয়নি। এটাই হচ্ছে মানে যেটা জানতে চাইছিলে সেটাই বললাম, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কথাটা অন্য রাজ্যে হয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন কোথাও হয়নি, বিচারাধীন হওয়াটা। হ্যাঁ, আপনি যেটা বললেন, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি ওটা আমাদের রাজ্যে হয়েছে এবং অন্য জায়গাতেও হয়েছে, কিন্তু যে অসংখ্য মানুষ সেই সময় থেকে ডিলিটেড হলেন, সেই ক্ষতিটা মনে হয় অন্য কোনো রাজ্যে কোথাও হয়নি। না, এটা আর অন্য কোথাও হয়নি। হ্যাঁ, এবং সেটা থেকেই আমার পরের প্রশ্ন, তাহলে যে এই যে খসড়া তালিকা প্রকাশ হওয়ার সময় থেকে কি ইলেকশন কমিশনের অভিসন্ধি স্পষ্ট ছিল কোথাও একটা? মানে ক্রমশ স্পষ্ট হতে শুরু করছে। হ্যাঁ, কারণ যখনই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে কন্ট্রোভার্সিটা শুরু হলো, এই কন্ট্রোভার্সি তো অন্য কোথাও হয়নি। এটা নিয়ে একটা বিপুল কন্ট্রোভার্সি হচ্ছে। এবং তারপরে 28শে ফেব্রুয়ারি যখন বেরোলো, দেখা যাচ্ছে খসড়া তালিকার থেকে প্রায় 5.5 লাখ মানুষকে ডিলিট করে এটা বেরোলো। এবং সেই ডিলিশনের কারণ কি, এটা স্পষ্ট করে ইলেকশন কমিশন এখনো পর্যন্ত জানায়নি। তার ফলে যেটা হলো, এই যে আন্ডার অ্যাডজুডিকেশন 60 লক্ষ মানুষ থাকলেন, তাদের এবার ক্রমশ তাদের বিচার প্রক্রিয়া চলতে থাকলো, মানে সেই তথাকথিত বিচার প্রক্রিয়া, যে তারা ভোটার হবেন কি হবেন না। তো তারা কোথাও একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে এলেন, তার মধ্যে কিছু মানুষ ঢুকলেন, আর 27 লাখ মানুষ তারা আন্ডার অ্যাডজুডিকেশনের পরে ভোটাধিকার পেলেন না, ফলে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিটেড হলেন। ফলে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করছেন, কিন্তু কিছু একটা তারা করতে পারছেন।
আর যে 5.5 লাখ মানুষ ওই 28শে ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকায় বেরোনোর আগে ডিলিটেড হয়ে গেল, তাদের তো ওই সাংবিধানিক অধিকারটা রইলো না ট্রাইব্যুনালে যাওয়ার। তাদেরকে আবার পুরোটাই হচ্ছে নতুন নাম ইনক্লুশনের যে প্রসেসটা, ফর্ম 6 ভরে যেতে হবে, তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এটা তো ভয়ঙ্কর অপমানজনক। আমি একটা দেশের বৈধ ভোটার ছিলাম, আমার নাম ডিলিটেড হয়ে গেল, আমাকে আবার নতুন ভোটার হিসেবে অ্যাপ্লাই করতে হবে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডিলিটেড হচ্ছে এবং 27 লক্ষ মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিটেড হচ্ছেন, এই যে প্রায় 33 লক্ষ মানুষ, এর মধ্যে কিন্তু সংখ্যালঘু, মতুয়া, আদিবাসী এবং মহিলা এদের সংখ্যাধিক্য। তো এই জায়গা থেকেই আমরা এই প্রশ্ন তুলছি যে তাহলে ইলেকশন কমিশনের কোথাও একটা কোনো অভিসন্ধি কাজ করছে। কারণ এই যে ডিলিটেড ভোটার, তার মধ্যে থেকে সংখ্যাধিক্য কি করে এরকম ভাবে সংখ্যালঘু হবে, কি করে মহিলা হবে? তাহলে নিশ্চয়ই কোনো একটা গোল মাথায় নিয়ে তারা এই কাজটা করতে চাইছেন। হ্যাঁ, এবং আমাদের বাংলার ক্ষেত্রেও যে জায়গাগুলিকে বেশি টার্গেট করা হয়েছে, মুর্শিদাবাদ, প্রচুর সংখ্যালঘু মানুষ বাদ গেছে। হ্যাঁ, সীমান্তবর্তী অঞ্চলগুলোর যে জায়গাগুলো প্রচুর সংখ্যালঘু মানুষ বাদ গেছে, সেই জায়গা থেকেই এই প্রশ্নটা উঠছে। এবং আরো একটা বিষয়, এটা মনে হয় আমাদের এখানেই প্রথম যে ভোটার যারা এতদিন ধরে ভোট দিয়েছে, তাদের দ্বারা নির্বাচিত হয়ে পার্লামেন্টে গেছে, কিন্তু তারা একটা সময় হঠাৎ করে একদিন জানতে পারলো যে তারা আর ভোটার নয়, তাদেরকে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা কিভাবে হয় জানা নেই। আমার পরবর্তী যে প্রশ্নটা, যে খসড়া তালিকায় কাদের নাম থাকবে, এটা নিয়ে কি নির্দিষ্ট কোনো নীতি মানা হয়েছিল? হ্যাঁ, খসড়া তালিকার নিয়ম হচ্ছে যে নীতি ছিল যে যে ফর্মগুলো ফেরত আসবে সেই ফর্মগুলো সবকটা নামই খসড়া তালিকায় দিয়ে দেওয়া হবে। সেই নীতিটা মেনেছে, সেটা সব জায়গাতেই তাই হয়েছিল। তো আমাদের এখানেও সেটা হয়েছিল। ফলে এটা নিয়ে কিন্তু খুব সমস্যা নেই। এবং এই প্রসঙ্গে যেটা বলতে চাইছি, যে যেটা তুমি শুরু করেছিলে যেটা বলে যে আমাদের ডিলিটেড হচ্ছে প্রায় 91 লক্ষ ভোটার, তো এটা সংখ্যাগতভাবে এটা ঠিক হয়তো, কিন্তু তার মধ্যে মাথায় রাখতে হবে যে খসড়া তালিকা বেরোনোর সময় 57 লাখ মানুষ, যারা মানে প্রায় 58 লাখ মানুষ যারা মৃত, স্থানান্তরিত, তারা বাদ গেছে, মানে যেটাকে যোগেন্দ্র যাদব এক্সক্লুশন বলছেন। হ্যাঁ, ফলে আমি যদি ওইটাকে ধরে হিসাব করি তাহলে সংখ্যাটা 91 দাঁড়াচ্ছে, কারণ চূড়ান্ত তালিকা থেকে 33 লাখ বাদ হলো, আর আগে মৃত, স্থানান্তরিত বাদ গেছে 58 লাখ, দুটো জুড়ে দিলে 91 লাখ হচ্ছে। কিন্তু সেই 91 লাখে যদি তুমি পরিসংখ্যানটা দেখো, তাহলে কিন্তু হিন্দুর সংখ্যা বেশি হয়ে যাবে, কারণ এটা একটা বড় সেগমেন্টের উপরে আমি দেখছি। বড় সেগমেন্টে ন্যাচারাল ডেথ, স্থানান্তরিত, এইরকম একটা বড় সেগমেন্টে স্টাডি করতে গেলে অবশ্যই হিন্দুর সংখ্যা বেশি হবে, কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুর দেশে বাস করি। তো সেই জন্য ওই 91 লাখ দিয়ে যদি আমি পরিসংখ্যান দেখি, তাহলে আমি দেখবো যে 63% বেশি হিন্দুর নাম বাদ হয়েছে আর 34% বেশি মুসলিম নাম বাদ হয়েছে। এই পরিসংখ্যান দেখিয়ে কিন্তু ইলেকশন কমিশনের কোনো অভিসন্ধি কিচ্ছু বুঝতে পারা যাবে না, কারণ এখানে পুরো পরিসংখ্যান গুলিয়ে যাবে। আমাদের দেখতে হবে, আমাদের দৃষ্টিটা ফেলতে হবে ওই 28শে ফেব্রুয়ারির সময় থেকে যে ডিলিশন গুলো শুরু হলো, খসড়া তালিকার বেরোনোর পরে যে ডিলিশনটা হলো, যেখান থেকে ইলেকশন কমিশনের খেলাটা শুরু হচ্ছে, এটার উপরে যদি আমরা ফোকাস করি, আমরা তখন বুঝতে পারবো যে বিভাজনটা কিভাবে কাজ করছে। মানে যেরকম আমি বলছি, যেটা তুমি বলছিলে যে মুর্শিদাবাদ, মালদা, এখানে বিপুল সংখ্যায় সংখ্যালঘু বাদ গেছে। চারটে, শুধু আমি এ ধরে দেখাচ্ছি যে 4টে ব্লক, ধরো মোথাবাড়ি, মালদার দুটো নিচ্ছি, যে মোথাবাড়ি আর কালিয়াচক, আর মুর্শিদাবাদে বহরমপুর, শামসেরগঞ্জ। মোথাবাড়িতে মোট জনসংখ্যার 69% হচ্ছে মুসলিম, কিন্তু ডিলিটেড হয়েছে 97%। কালিয়াচকে 50-50 হচ্ছে হিন্দু মুসলিম রেশিও, 97% মুসলিম ডিলিটেড হয়েছে। আবার মুর্শিদাবাদে এই ডিলিশনটা কিন্তু আমি বলছি 33 লাখ থেকে, এখানে 57 লাখের হিসেবটা আমার মাথায় নেই। পরে যে ডিলিটেড হয়েছে, যেটা আন্ডার অ্যাডজুডিকেশন এবং কারণ ছাড়া ডিলিটেড 5.5 লাখ, এই যে 33 লাখ ডিলিটেড, তার সেইটার থেকে আমি হিসেবটা বলছি। আচ্ছা, মুর্শিদাবাদে বহরমপুরে হচ্ছে 26% মুসলিম ভোটার, কিন্তু বাদ গেছে 62%। শামসেরগঞ্জে 82% মুসলিম ভোটার, বাদ গেছে 99%। তো
এরকম ভাবে ছোট ছোট জায়গা ধরেই পরিসংখ্যান দেখিয়ে দেওয়া যায় যে পরে যে ডিলিটেড গুলো হলো তার মধ্যে কিন্তু মূল আক্রমণটা আসছে এই এই প্রান্তিক মানুষদের উপর, যারা সংখ্যালঘু, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ভাবে যারা প্রান্তিক, তাদের উপরে আসছে। মহিলাদের ক্ষেত্রেও এই জিনিসটা দেখানো যায়। একটা স্টাডিতে দেখি যে সবর ইনস্টিটিউটের একটা পরিসংখ্যান, সেখানে দেখা গেছে যে এসআইআর হবার আগে প্রতি 1000 জন পুরুষে 969 জন মহিলা ছিলেন। এই ডিলিশনের পর দেখা যাচ্ছে প্রতি 1000 জন পুরুষে 955 জন মহিলা পাওয়া যাচ্ছে। এটা একটা বিরাট সংখ্যায় কমে যাওয়া মহিলাদের। তো এটা তো আমাদের পুরো ডেমোগ্রাফিকে শুধু এফেক্ট করবে না, মানুষের ফান্ডামেন্টাল রাইটকে সাংঘাতিকভাবে এফেক্ট করছে, মানুষের গণতান্ত্রিকতার বোধকে এফেক্ট করছে। এটা নিয়ে তো বহু মানুষ প্রতিবাদ করছেন, এমনকি প্রাক্তন ইলেকশন কমিশনার কুরেশি পর্যন্ত বলছেন যে কনস্টিটিউশনের যে 326 আর্টিকেল 326, যেটা দিয়ে যে প্রত্যেক 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিক তারা সবাই ভোটাধিকার পায়, মানে কুরেশি বলতে বাধ্য হচ্ছেন যে এটা কিন্তু একটা ইটস এ ম্যাটার অফ রাইট। এটা এরকম নয় যে সিস্টেমের যখন সুবিধা হবে দেবে, যখন সুবিধা হবে না দেবে না। হ্যাঁ, এটা নট এট দ্য কনভিনিয়েন্স অফ দ্য সিস্টেম, ইটস এ ম্যাটার অফ রাইট। কুরেশি এই কথা বলছেন। তো তারপরেও তো সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশন তাদের কোথাও কোনো হেলদোলের ব্যাপার নেই আমরা দেখতে পাচ্ছি। হেলদোলের ব্যাপার নেই, এবং যেখানে সুপ্রিম কোর্ট নিজেই বিষয়টা একটা মুলতবি করে রেখে এসআইআর কে এগিয়ে দিয়েছে। এবং আরো যে যে খেলাটার কথা আমরা বুঝতে পারলাম যে আমাদের সংখ্যালঘুদের যে সংখ্যা তার প্রায় দেখা যাচ্ছে 90%, 80% মানুষই সেই নাম ডিলিট হয়ে গেছে। তাহলে সেই জায়গাটায় খেলাটা অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় মনে হয় এসআইআর এ মহিলাদের মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হবে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। মানে মহিলাদের দেখা গেছে যে আরেকটা পরিসংখ্যান বলছি যে 88% কনস্টিটিউয়েন্সিতে, মানে 294টার মধ্যে 219টা কনস্টিটিউয়েন্সি, সেখানে যারা যারা ডিলিটেড হয়েছে 33 লক্ষের মধ্যে যে ডিলিশনটা, তার মধ্যে মোর দ্যান 50% হচ্ছে মহিলা। 88% কেন্দ্রে মোর দ্যান 50% ডিলিটেড হচ্ছে মহিলা। আর এই যে যে ডকুমেন্ট গুলো চাওয়া হয়েছিল না, সেগুলো প্রথমতই প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তাদের কাছে এই ডকুমেন্ট গুলো থাকার সম্ভাবনা অনেক কম। এবং মহিলারা তো সমস্ত শ্রেণীতে, সমস্ত বর্গে মহিলারা সবচেয়ে পিছনে থাকবে। মহিলাদের প্রপার্টি রাইট নেই, কজন মহিলার নামে প্রপার্টি ডকুমেন্ট রয়েছে? হ্যাঁ, সেই জন্য মহিলারা ওয়ার্স্ট এফেক্টেড পুরো প্রসেসটায়। আচ্ছা, খসড়া তালিকায় বেরোনোর পর থেকে 2 দফায় নামটা বাদ গেছে। 2 দফায়, একদম। তো সেটা কি কারণে, সেটা আমরা একটু আলোচনাও করলাম। সেটা কি কারণে এবং এই যে বাদ গেছে সেটার সঙ্গে বিভাজনের রাজনীতির কি সম্পর্ক, একটু যদি বুঝিয়ে বলো। আমাদের আলোচনা হয়েছে তাও। হ্যাঁ, ওটাই মানে আরো একবার করে বলে দিই, মানে এই জন্য এটা বেশি বেশি করে বলার দরকার, কারণ এই সংখ্যাগুলো খুব মানে কনফিউশন তৈরি হচ্ছে, যেটা 91 লাখ ডিলিটেড নাকি 33 লাখ ডিলিটেড। মানে আমি যদি 91 লাখ ডিলিটেড বলি, তাহলে এটা মুশকিল হচ্ছে যে সুপ্রিম কোর্ট এরকম বলছিল, মানে সুপ্রিম কোর্টে এরকম বলেছে যে এই তো পশ্চিমবঙ্গে এরকম ডিলিটেড হয়েছে, নিজেই বলেছে সুপ্রিম কোর্ট, কিন্তু ইলেকশন কমিশন তখন চ্যালেঞ্জ করেনি। কিন্তু এটা করতেই পারতো যে আমাদের যেটা 57 লাখ ডিলিটেড হয়েছে প্রথম পর্যায়ে, যেটা মৃত স্থানান্তরিত, এটা কিন্তু উত্তরপ্রদেশে 2,89,00,000 ডিলিটেড হয়েছে। এরকম কোটির ঘরে বড় রাজ্যগুলোতে কোটির উপরে ডিলিটেড হয়েছে, সেটা নিয়ে কোনো হইচই হয়নি, কারণ হইচই হবার কথা নয়, তারা মৃত স্থানান্তরিত। তাহলে আমরা যদি আজকে বলি যে 91 লাখের ভোটাধিকার দিতে হবে, তাহলে মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু মৃত মানুষেরও ভোটের দাবি করছি, যেটা করার কোনো মানে নেই। তাতে আমাদের আসল দাবিটা কিন্তু গুলিয়ে যায়। আমাদের আসল যে দাবি তার উপরে আমাদের ফোকাসটা রাখতে হবে, যে এই প্রথম পর্যায়ে আমি আবার একবার করে পুরো প্রসেসটা বলছি, যে 16ই ডিসেম্বর যে খসড়া তালিকা বেরোলো, তাতে 57-58 লাখ নাম ডিলিটেড হলো। তার কারণ দেখানো হলো যে এই ফর্মগুলো ফেরত আসেনি, এরা মৃত বা স্থানান্তরিত কি ডাবল এন্ট্রি। এটা বাকি যতগুলো ফর্ম ফেরত এসছে এনিউমারেশন ফর্ম, সকলের নাম খসড়া তালিকায় আছে। ফলে খসড়া তালিকা যেটা বেরিয়েছে সেটা নিয়ে খুব বেশি প্রশ্ন করবার নেই।
খসড়া তালিকা বেরোনোর পর থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই যুক্তিতে বিভিন্ন নামকে প্রশ্ন করা হতে থাকলো, তাদের ভোট দেবার অধিকারকে প্রশ্ন করা হতে থাকলো, এবং সেই অধিকারের জেরে রাজ্য সরকার ইয়েতে গেলেন, সুপ্রিম কোর্টে গেলেন, সেটা নিয়ে মামলা চলছে ইত্যাদি, এই সমস্ত ব্যাপার ট্যাপার হচ্ছে। এবং এর মধ্যে যেটা হলো 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বেরিয়ে গেল, এবং সেই চূড়ান্ত তালিকায় বেরিয়ে গেল 5.5 লাখ নাম ডিলিট করে। এই 5.5 লাখ নাম কেন ডিলিটেড হলো তার সম্পূর্ণ কারণ ইলেকশন কমিশন দেখাননি। তাদেরকে বলা হলো যে আবার নতুন করে নাম ইনক্লুশন করতে হবে। আর যে নামগুলো বেরোলো সেই নামের মধ্যে থেকে 60 লাখ নামের উপরে আন্ডার অ্যাডজুডিকেশন এই ছাপ পড়লো যে কোর্ট এটা বিচার করবেন যে এরা বৈধ ভোটার হবে কি হবে না। সেখানে তার বড় কারণ হচ্ছে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি। সেই তার মধ্যে থেকে আমরা দেখতে পারলাম খুব স্বাভাবিকভাবেই যে 28শে ফেব্রুয়ারি যদি ওই লিস্ট বেরোয়, যেটা সরকার থেকেও বলা হয়েছিল, সমস্ত মানুষই বলেছিলেন যে এই পরিমাণ মানুষের নাম ঢুকবে কি ঢুকবে না, এই যে বিচারের কাজটা, সেটা কি করে ভোটের আগে সম্ভব হবে, তো সম্ভব হতেই পারে না। তো তাতে দেখা গেল যে তড়িঘড়ি করে যেটা সম্ভব করলেন তারা, যে 60 লাখ মানুষের মধ্যে 27 লাখকে তারা ডিলিট করে দিলেন আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেস থেকে। 33 লাখকে 27 লাখ ওইখান থেকে ডিলিটেড হলো, এবং তার সঙ্গে 5.5 লাখ যোগ হলো যারা আগেই ডিলিটেড হয়েছে। 28শে ফেব্রুয়ারির যে তালিকায় বেরোনোর আগেই 5.5 লাখ ডিলিটেড হয়েছে। সেই 5.5 লাখ এবং আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিটেড হওয়া 7.5 লাখ, এই 33 লাখ, প্রায় 33 লাখ, এই সংখ্যার মধ্যে সংখ্যালঘু, আদিবাসী, মতুয়া, মহিলা এদের সংখ্যাধিক্য রয়েছে, এবং সেটা মানে ভোটের ক্ষেত্রেও একটা খুব বড় ফ্যাক্টর হতে পারে বলে কেউ কেউ মনে করছেন। মানে এমন কিছু কিছু কনস্টিটিউয়েন্সি দেখা যাচ্ছে যে মার্জিন, যে জয়ী প্রার্থী তার যে মার্জিন রয়েছে জেতার, সেই মার্জিনের থেকে ডিলিশনের পরিমাণ বেশি হয়ে গেছে। তো এটা খুবই মানে শঙ্কার বিষয় একটা। এবং এই ধরনের যে মানে গণতান্ত্রিক দেশে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, মানে এটা একটা অভূতপূর্ব ঘটনা। এটা বহু মানুষের প্রতিবাদ চললো, যখন থেকে ঘোষিত হয়েছে এসআইআর তখন মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে। কিন্তু একটা কথা বলবো যে এসআইআর ঘোষিত হবার পরে পরে যদি আমরা মানুষ এবং বিশেষ করে রাজনৈতিক দল এরা যদি আরো অনেক শক্তভাবে এই প্রতিবাদটা করতে পারতেন, তাহলে হয়তো এসআইআরটা এরকম ভাবে লাগু হতে পারতো না। মানে এটা অনেক শুরু থেকে প্রস্তুত দরকার ছিল। হ্যাঁ, আমার পরের প্রশ্ন সেটাই আছে যে যেটা তুমি বললে এবং যেটা ঘটনা, যে একটা মানে গণতন্ত্রের উপরে, গণতান্ত্রিক যে অধিকারগুলো সেটার উপরে এটা একটা বড় মানে আর কি বড় আঘাত। যে এসআইআর আটকানোর জন্য রাজনৈতিক দল বা গণসংগঠনগুলোর ভূমিকা ঠিক কি, একটু যদি আমরা আলোচনা করি। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো যখন খসড়া তালিকা বেরিয়ে গেছে এবং বুঝতে পারা যাচ্ছে যে এবারে পরবর্তী খেলাগুলো চলবে, মানে আগের কিন্তু এটা আরেকটু বলে নিয়ে এর আগে যে অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া অন্য সব রাজ্যে যে ডিলিটেড যত হয়েছে, ইনক্লুশন কিন্তু তার চেয়ে বেশি হয়েছে। এবং তার ফলে সবসময় খসড়া তালিকার সংখ্যা আর চূড়ান্ত তালিকার সংখ্যা, চূড়ান্ত তালিকায় নাম বেড়েছে, খসড়া তালিকার তুলনায় নাম বেড়েছে, আমাদের নাম কমেছে। কারণ আমাদের যে পরিমাণে ডিলিটেড হয়েছে, আমাদের ইনক্লুশন হয়েছে মাত্র ওই নতুন ভোটার হিসেবে 6,82,000 ইনক্লুশন হয়েছে, হ্যাঁ, কিন্তু ডিলিটেড এর সংখ্যা অনেক অনেক বেশি। তো এই যে চক্রান্তটা চলতে পারে, পশ্চিমবঙ্গ যে আজকে কেন্দ্রীয় সরকারের কাছে একটা মানে দারুণ আক্রমণের জায়গা, তার অনেক অনেক কারণ ছিল। সেই রাজনৈতিক কারণগুলো কারোর অজানা ছিল না। ফলে অন্য রাজ্যে যেমন ভাবে এসআইআর হয়েছে ঠিক তেমন ভাবেই পশ্চিমবঙ্গে হবে, এরকমও ভাবার কোনো কারণ ছিল না। হ্যাঁ, এবং বিহারের ক্ষেত্রে আমরা তো কিঞ্চিত দেখেছি সমস্যাগুলো। ফলে আমাদের একেবারে পূর্ব অভিজ্ঞতা ছিল না এরকম নয়। সেখানে আমরা প্রথমেই কেন, যখন যে কেসটা হয়েছে আমি বুঝলাম, কেস তো বিহারের এসআইআর ঘোষণার পরে যোগেন্দ্র যাদবরা কেস করলেন। তো তারপরে আমাদের যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রশাসন, আমাদের রাজ্য সরকার, তার তো সব থেকে আগে বুঝতে পারার কথা যেটা কি হতে চলেছে। ফলে এখানে যদি খুব জোরদার একটা প্রতিবাদ প্রথমেই করা যেত, যেরকম বলছি, ধরো যখন এনিউমারেশন ফর্ম দিয়ে যে ম্যাপিং এর ব্যাপারগুলো তৈরি হলো,
ম্যাপিং এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে, যদি আমার নিজের নাম না থাকে তাহলে আমি কার নাম দিয়ে ম্যাপ হতে পারবো, হ্যাঁ, বা কোন কোন বৈধ শংসাপত্র দেখালে আমার হিয়ারিং এর সময় আমি ওটাকে প্লেস করতে পারবো। এই জিনিসগুলো কিন্তু প্রথম থেকে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে ছিল না, পুরো ধোঁয়াশা ছিল ব্যাপারটা। তো রাজ্য সরকার যেটা করতে পারতেন, একেবারে শুরুতেই, একদম শুরুতেই বলতে পারতেন যে ইলেকশন কমিশন সমস্তটা তার ওয়েবসাইটে তুলবেন, কোন ডকুমেন্ট বৈধ, কোন ডকুমেন্ট বৈধ নয়। এই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট, এই নিয়ে একটা বেকার তর্ক চললো যে মাধ্যমিকের সার্টিফিকেট হলে হবে কিন্তু অ্যাডমিট কার্ড হলে হবে না। মাধ্যমিক যদি কেউ ফেল করে, অ্যাডমিট কার্ডটা রয়েছে তার, কিংবা মাধ্যমিক পর্যন্ত যদি দিতেও না পারে, সে ভোটার হতে পারবে না। পরে আবার সেটা নিয়ে বললো যে না 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 ঠিক আছে, অ্যাডমিট কার্ড দিলেই হবে। এই যে ধোঁয়াশাগুলো, এটা প্রথমেই রাজ্য সরকারের খুব শক্তভাবে বলা উচিত ছিল যে কোন ডকুমেন্ট বৈধ, কোন ডকুমেন্ট বৈধ নয় সেটাকে জানাতে হবে। এবং এসআইআর কেন, কেন আইআর নয়, এই প্রশ্ন রাজনৈতিক দলের তরফ থেকেও যাওয়া উচিত ছিল। এসআইআর যে অভূতপূর্ব ঘটনা, এটা রাজনৈতিক দলের দিক থেকেও এই বার্তা যাওয়া উচিত ছিল। মানুষকে বোঝানোর দরকার ছিল যে এসআইআর আসলে কি, এর পিছনে কি অভিসন্ধি কাজ করছে। মানুষকে তৈরি করা হয়নি। তার ফলে যেটা হচ্ছে যে মানুষ স্বাভাবিকভাবে ভোটাধিকার আমার একটা মানে প্রায় ফান্ডামেন্টাল রাইটস বলতে পারবো, মানে লিগ্যাল রাইটস এটা। তো ফলে মানুষ চাইছে যে যেন তেন প্রকারণ আমার নামটা যাতে ওঠে। মানে এসআইআর এর নাম বাদ গেলে মানুষ কিন্তু এরকম রুখে দাঁড়িয়ে বলছে না যে আচ্ছা আমি দেখে নেব বলে বিরাট অংশের মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে আন্দোলন করতে চাইছে না। তারা চাইছে যে যেন তেন ভাবে তার নামটা যাতে উঠে যায় লিস্টে। তো এই জিনিসটা, এই পরিস্থিতিটা কিন্তু খুব সংকটজনক একটা পরিস্থিতি, যেখানে আমরা দেখছি যে আমাদের গণতন্ত্র ভুলুণ্ঠিত, কিন্তু তবু স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়ে এসে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে পারছে না, কারণ তারা সবাই ব্যস্ত তাদের নাম তুলতে ভোটার লিস্টে। এই যে জিনিসটা তৈরি হলো, এই সংকটটা কারা ঠেকাতে পারতো? সরকার ঠেকাতে পারতো, রাজনৈতিক দল ঠেকাতে পারতো। এবং গণসংগঠনগুলো যদি প্রথম থেকে সক্রিয় হতো, সক্রিয় হয়েছে কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে ইলেকশন এসআইআর এবং ইলেকশন কমিশন অনেকটা কাজ শুরু করে দিয়েছেন। এবং মানুষ তখন, আমরা কি করলাম, বিভিন্ন রাজনৈতিক দল নানা জায়গায় ইয়ে করে দিল, সহায়তা কেন্দ্র খুলে এনিউমারেশন ফর্ম ভরতে সাহায্য করছে। মানুষ দারুণভাবে এনিউমারেশন ফর্ম ভরে প্রচন্ড তৎপরতার সঙ্গে এনিউমারেশন ফর্ম জমা দিচ্ছেন, কিন্তু তিনি ভালো করে বুঝছেনই না যে এসআইআরটা কি, কেন হচ্ছে, এর পেছনে উদ্দেশ্য কি, তাকে এই ট্রেনিংটা দেওয়া হয়নি। তার ফলে আমরা পরে কিন্তু আর ওই জায়গায় নিয়ে যেতে পারলাম না, যে কারণে আমি তো বলবো যে এটা একটা সাময়িক পরাজয়। ডিসেম্বর মাস থেকে প্রচুর আন্দোলন হলো, গণসংগঠনগুলো করলো, রাজনৈতিক দলও করলো, কিন্তু তারপরেও তো 13ই এপ্রিলের শুনানি তো একদম পরিষ্কার বলে দিল যে এখনো পর্যন্ত যাদের ট্রাইব্যুনাল হয়নি তারা ভোট দিতে পারবেন না। 16 তারিখের একটা রায় ওই সামান্য কিছু ছাড়া হয়েছে যে দুদিন আগে পর্যন্ত যাদের নাম উঠবে তারা ভোটার তালিকায় নাম পাবেন। তো ট্রাইব্যুনালে যাওয়ার যা গতি আমরা দেখতে পাচ্ছি, কজন পাবে, এর মধ্যে কতজনের নাম উঠবে? প্রথম যে ট্রাইব্যুনালে বেরোলেন একজন কংগ্রেসের এমপি, কংগ্রেসের এমপি, তার কত কানেকশন, কংগ্রেসের এমপির নাম ভোটার তালিকায় উঠে কার কি লাভ হলো? মানে আমাদের সাধারণ মানুষের কি লাভ হলো? সাধারণ মানুষকে ট্রাইব্যুনালে যেতে গিয়ে যে কি পরিমাণ যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে সে তো অকল্পনীয়। তো কিন্তু আমরা তো মেনে নিচ্ছি সেই সবগুলো, মানে এটার পরেও তো ভোট হচ্ছে, আমরা সবকিছুই মেনে নিচ্ছি। মানে এটা এরকম যে যখন এসআইআর মামলা এই যোগেন্দ্র যাদবরা করলেন এসআইআর এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে, তখন ওরা বলেছিলেন যে তো ফান্ডামেন্টাল রাইট কে ভায়োলেট করছে। তো ছিল যে তো ফান্ডামেন্টাল রাইট নয়, এটা লিগ্যাল রাইট, এটাকে ফান্ডামেন্টাল রাইট বলা যাবে না। তখন কিন্তু একটা 5 বিচারপতির বেঞ্চের কাছে ওনারা এটা জানিয়েছিলেন যে এটা একটা কি টু এক্সারসাইজ ফান্ডামেন্টাল রাইট। এটা এমন একটা লিগ্যাল রাইট যে চাবিটা আমার হাতে থাকলে তবে আমি আমার ফান্ডামেন্টাল রাইটকে এক্সারসাইজ করতে পারবো, সেজন্য এটা অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ফান্ডামেন্টাল রাইট। সেরকম একটা রাইট থেকে মানুষকে বঞ্চিত করা হলো। মানে যে দেশে আমার ভোটাধিকার নেই, আমি ভোট দেবো কি দেবো না পরের কথা, ওটা আমার চয়েস, ওটা আমার স্বাধীনতা, কিন্তু আমার যে দেশে ভোটাধিকার নেই সে দেশে আমার কাজ কি? কিন্তু এর পরেও তো নির্বাচন হচ্ছে, আমরা তো পারলাম না ঠেকাতে। সেই জন্য আমার মনে হয় যে এটা একটা ব্যর্থতা, এটা রাজনৈতিক দল এবং গণসংগঠন সামগ্রিকভাবে, এবং আমি এটার জন্য ভীষণভাবে সরকারকেও এটার দায়িত্ব আছে বলে আমি মনে করি, অনেকেই মনে করেন
যে সরকারের পক্ষ থেকে খুব জোরদার ভাবে এই এসআইআর সম্পর্কে মানুষকে বোঝানো এবং প্রতিরোধের দরকার ছিল, যেগুলো হয়নি। একদমই, মানে সেক্ষেত্রে যে সরকার বারবার আমরা বর্তমান আমাদের বাংলার যে সরকার তারা বারবার করে যে বলছে 16 এপ্রিলের রায়কে একটা জয় বলে মনে করানোর যে চেষ্টা করছে, তাহলে সেটা একেবারেই সেটা জয় নয়। সেটা যেটা আপনি বললেন যে বহু প্রান্তিক মানুষ আছে, তারা হয়তো অনেক জায়গাতেই তারা সেইটুকু পড়াশুনো বা সেইটুকু জানাশোনা তাদের নেই যে তারা গিয়ে কোথায় যাবেন, নামটা তোলার জন্য কোথায় যাবেন, কোথায় আবেদন করবেন বা কি করতে হবে সেই বিষয় সেইটা তারা জানেন না। এরকম প্রান্তিক বহু মানুষ আছে, তাদের সরকার যে বলছেন, সরকার যে এটার জন্য ক্রেডিট কেন নিচ্ছেন সেটা একদমই বুঝতে পারছি না। কারণ এটা কিন্তু মূল শুরু হচ্ছিল মোস্তারি বানুর কেস দিয়ে। মোস্তারি বানু হচ্ছেন মুর্শিদাবাদের একটি গ্রামে আন্ডার অ্যাডজুডিকেটেড একজন ভোটার, যার নামের উপরে আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাম্প ছিল। তো উনি মামলা করেছিলেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে। সেই মামলার জেরে অনেকগুলো রায় বেরিয়েছে। এবার একটা সময় মুখ্যমন্ত্রী গেছেন, মহুয়া মৈত্র গেছেন, তাদের নানা রকম শুনানি, তারা সওয়াল করেছেন কোর্টে গিয়ে। তো যেহেতু একই উদ্দেশ্যে কেসটা, তখন মোস্তারি বানুর কেসের সঙ্গে এগুলোকে জুড়ে দেওয়া হয়েছিল। কেসটা কিন্তু মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ফলে রায়টা কিন্তু মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রায়। 16 এপ্রিলের রায় মুখ্যমন্ত্রী যদি দাবি করে থাকেন যে উনি গিয়ে সওয়াল করে আসার জন্য এটা হয়েছে, এটা সর্বৈব মিথ্যে কথা। আর এটার মোস্তারি বানু কেস করেছিলেন এবং গণসংগঠনগুলো তো আন্দোলন করেছে, প্রচুর আন্দোলন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পরপর চলেছে আন্দোলন, এবং এই মানে শেষ দিন পর্যন্ত আন্দোলন চলেছে। রাজনৈতিক দলগুলো ডেপুটেশন দিয়েছে বিভিন্ন জায়গায়। তো সেখানে এই 16 তারিখেও যদি এটাকে আমরা একটু জয় বলেও মনে করি, যদি আমি 5%, 10% জয় বলে মনে করি, সেটা কখনোই মুখ্যমন্ত্রী সওয়াল করার জন্য জয় এটা হতে পারে না। এটা একেবারেই একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেই মামলার একটা ক্ষীর খাওয়ার যে প্রবণতা দেখতে পাই, সেটা একেবারেই সেরকম হবে। এই যে মেথাবাড়ির ঘটনাটা ঘটলো, এটা কেন ঘটলো এবং এখানে প্রশাসনের ভূমিকা ঠিক কি হওয়া উচিত ছিল? এই মোথাবাড়িতে আমি পরিসংখ্যানটা বললাম তোমাকে একটু আগে, যে মোথাবাড়িতে 69% মুসলিম, কিন্তু নাম ডিলিটেড হয়েছে 97%। তো খুব স্বাভাবিকভাবেই মানে যাদের নাম ডিলিটেড হয়েছে, মানে এই মানুষগুলো তো দেয়ালে পিঠ থেকে গেছে। এবং আমরা জানি যে তো কিছুদিন আগে অমিত শাহ হুমকি দিয়েছেন, অমিত শাহ, যে যাদের নাম নেই তাদেরকে দেশ ছাড়া করে দেব। মানে এই হুমকি যে আসবে সে তো মানুষ আশঙ্কা করছেই। তো এই দেয়ালে পিঠ থেকে যা মানুষ, যাদের গণতান্ত্রিক অধিকারটুকু হরণ করা হয়েছে, তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। হ্যাঁ, ফলে তাদের কাজটা, তারা বিচারপতির গাড়ি আটকে দিয়েছে, তারা একটা বিশৃঙ্খলার, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একটা গুরুতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এগুলো আইন শৃঙ্খলা দৃষ্টিকোণ থেকে কোনোটাই কাম্য নয়, স্বাভাবিক পরিস্থিতিতে এটা একেবারেই বাঞ্ছনীয় নয়। কিন্তু যে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে, যে মানুষের ন্যূনতম অধিকারটা হরণ করা হয়েছে, সে মানুষ যখন পথে নামে, তখন কি আমরা সংবিধান দেখে, আইন দেখে বিচার করব যে তার এই কাজটা করা উচিত কি উচিত নয়? তখন তো আমার কোথাও একটা মানবিক দৃষ্টিভঙ্গি থাকবে, আমি তো মানবিকতার জায়গা থেকে বিচার করব। আচ্ছা, এখানে যেটা হলো যে একজন আইনজীবী, যিনি ধর্মের, তিনি মুসলিম, মোফাকারুল ইসলাম, তিনি মানুষকে এই যে এসআইআর প্রক্রিয়া তার বিরুদ্ধে তার বক্তব্য রাখছিলেন, মানুষকে বোঝাচ্ছিলেন তাদের প্রতিবাদ কি করে করা উচিত, কোথায় করা উচিত, এগুলো বোঝাচ্ছিলেন। হ্যাঁ, তিনি একটা জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন এবং মোথাবাড়ির ঘটনাটা যেখানে ঘটেছে তার থেকে 20 কিলোমিটার দূরে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। তো প্রশাসন কি করলো? প্রশাসন ওনাকে অ্যারেস্ট করে নিল, করে নিয়ে ওনার বিরুদ্ধে অভিযোগটা আনলো যে ওনার ইনস্টিগেশনে এই ঘটনাটা ঘটেছে। এবং পরে প্রশাসন বললো যে এই তো আমি কেমন অ্যারেস্ট করে নিলাম, মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট আছে। তো এটার ফলে মানে এটাও একটা মানুষের কাছে সাংঘাতিক ধাক্কা, যেখানে রাজ্য প্রশাসন একদিকে তারা বলছে যে না আমরা এসআইআর হতে দেব না, অনেক কথা তো শুনেছিলাম আমরা, প্রশাসনের ব্যাপক প্রতিশ্রুতি ছিল যে এ রাজ্যে সুবিধা করতে পারবে না, আমরা কিচ্ছু করতে পারবেন না, কোনো মানুষের ভোটাধিকার হরণ করতে দেব না। কিন্তু কিছু তো হলো না, সবকিছু তো হয়ে গেল। তারপরে সেখানে মানুষ যখন এইভাবে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছেন, তখন যিনি আইনজীবী, যিনি মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কথা বলছেন,
তাকে অ্যারেস্ট করে তিনি দেখাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি স্বাভাবিক করে ফেলছেন। তো এই প্রশাসনের এখানে কোনো মানবিক মুখ আমরা দেখতে পাচ্ছি না, বরং এখানে প্রশাসনের একটা দ্বৈত চরিত্র আমরা দেখতে পাচ্ছি। তাই এসআইআর প্রক্রিয়ায় যেরকম এটা মূলত আমরা মনে করছি যে ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় সরকার এদের একটা গভীর অভিসন্ধি লুকিয়ে আছে, এটা তো অবশ্যই লুকিয়ে আছে, কিন্তু রাজ্য সরকারকেও তো আমরা সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারছি না। রাজ্য সরকারের ভূমিকা একদম সন্দেহের ঊর্ধ্বে নয়, এবং মোথাবাড়ির ঘটনাটা সেটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদেরকে। একেবারেই যে কারণে আমরা বারবার মোথাবাড়ির বিষয়গুলো আসছে, যে আমরা যে বিভিন্ন জায়গায় দেখলাম যে আপনি গণসংগঠনগুলোর কথা বলছিলেন, তারা প্রায় শুরু থেকেই আন্দোলনে আছে, কিন্তু কোথাও একটা গিয়ে যে সমস্ত রকমের চেষ্টা সত্ত্বেও এসআইআরকে আটকানো গেল না। এটা কি আমরা আমাদের যে গণসংগঠনগুলো সেগুলোর কি একটা সামগ্রিক ব্যর্থতা বলে ভাববো নাকি? সাময়িক ব্যর্থতা, সামগ্রিক বলবো না আমি, এটা সাময়িক ব্যর্থতা। দেখো, কোনো মানে বিশেষ বিশেষ সময় তো মানুষকে রিট্রিট করতে হয়, হ্যাঁ, এটা এই সময় আমাদের রিট্রিট করতে হবে। কারণ এই সময় এরকমও যখন 13ই এপ্রিলে শুনানি হয়ে গেছে, তারপরেও কোনো কোনো সংগঠন, কোনো কোনো মঞ্চ তারা এরকম বলছেন যে বাতিল করতেই হবে এসআইআর, আমরা দেখে নেব বাতিল না করলে কি হবে। মানে যেটা আর আইনগতভাবে সম্ভব নয়, মানে সেটা তো আমরা বলতে পারি না, তাই না? মানে এসআইআর বাতিল, এই 23 তারিখে 29 তারিখে ভোট, তার আগেই ব্যালট ভোটের কাজগুলো অলরেডি শুরু হয়ে গেছে। এখন এসআইআর এর মধ্যে বাতিল হয়ে যাবে, হ্যাঁ, এবং ভোট প্রক্রিয়া স্তব্ধ হয়ে যাবে, এই অবাস্তব কথা বলে লাভ নেই। ফলে এখন আমাদের এই মুহূর্তে যেটা মেনে নিতে হবে যে আমরা যে আন্দোলনটা করেছিলাম, আমাদের দাবিটা কি ছিল, যে আন্ডার অ্যাডজুডিকেশন যারা আছে তাদের সবাইকে আপাতত ভোট দিয়ে দিতে হবে, ভোটাধিকার দিতে হবে। এবং শুধু আন্ডার অ্যাডজুডিকেশন না, আমরা গণসংগঠনের পক্ষ থেকে দাবি করেছিলাম যে 33 লক্ষ বাদ হলো, এদেরকে ভোটাধিকার দিতে হবে। তুমি যা কিছু বিচার বিবেচনা ভোটের পরে করো, কারণ যেহেতু ভোটের আগে আর ওই সময়টা নেই, এই অল্প সময় এটা করা সম্ভব নয়। তাহলে এরা এখন ভোট দিক, ভোটের পরে তোমার বিচার প্রক্রিয়া তুমি চালিয়ে যাও। তো এই যে দাবিটা আমরা করেছিলাম, সে দাবি তো মেটেনি। দাবি দুটো উঠেছিল, আমি এটা শুধু এটা বললে একটু মুশকিল হয়ে যাবে, এরকম দাবি উঠেছিল যে 2025-এর যে ইলেকটোরাল রোল, সেই যে ইলেকটোরাল রোল সেই অনুযায়ী ভোট হোক, এটা একটা দাবি ছিল। আর আরেকটা দাবি ছিল যে 2025-এর ইলেকটোরাল রোল থেকে যে ওই 58 লাখ মানুষ মৃত স্থানান্তরিত বলে অলরেডি চিহ্নিত হয়ে গেছে, মানে যেটা বেসিক্যালি ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া, একদম প্রথম ধাপটা, এসআইআর এর প্রথম ধাপটা ছিল ইন্টেন্সিভ রিভিশন, সেখানে যে 58 লাখ মানুষের নাম বাদ গেছে, তারা তো ওই ঢুকে আছেন 25-এর ভোটার লিস্টে। তো সেই 25-এর যে ইলেকটোরাল রোল, সেখান থেকে এই 58 লাখকে বাদ দিলে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যা ভোটাধিকার পাবে। বেসিক্যালি খসড়া তালিকাটা তাই হয়েছে। তো এটা আমরা বলেছিলাম, এবং এটা যিনি প্রাক্তন ইলেকশন কমিশনার কুরেশি, ওনারও কিন্তু একটা লেখাতে এটা খুব স্পষ্টভাবে ছিল যে এই রকম যে এই যে সাংবিধানিক সংকটটা তৈরি হয়েছে এখন, তাতে দুটো অপশন আছে। একটা হচ্ছে 2025-এর ইলেকটোরাল রোল চালু করা, অথবা সেকেন্ড অপশন হচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশন যারা আছে তাদের সবাইকে ভোটের আগে ভোটের অধিকার দিয়ে দেওয়া। কারণ এই আন্ডার অ্যাডজুডিকেশন পরে যখন দেখা হোক তারা পাবে কি পাবে না, তার মধ্যে যদি পাওয়া যায় যে তারা সত্যি সত্যি বৈধ ভোটার, তাদের যদি এখন ভোট আমি না দিতে দিই, তাহলে তো একটা বৈধ ভোটারকে আমি বঞ্চিত করলাম, যেটা আমি করতে পারি না। একটা স্বাধীন দেশে একটা মানুষ, তাকে আমি ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারি না কখনো। তো সেটা কুরেশি এই দুটো অপশন দিয়েছিলেন। অনেক গণসংগঠন বা গণসংগঠনের মধ্যে একটা বড় অংশ তারা বলেছিল যে হ্যাঁ, এই 33 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন এবং 5.5 লাখ ডিলিটেড, এদের ভোটাধিকার দিতে হবে, এদের ভোটাধিকার না দিয়ে ভোট করা যাবে না। কিন্তু সে দাবি তো মানা হলো না। রাজনৈতিক দলগুলোও তো বলেছিল যে ভোটারদের বাদ দিয়ে ভোট করা যাবে না, কিন্তু সে দাবি মানা হলো না। ফলে এই মুহূর্তে তো আমাদের মনে করতে হবে যে আমরা যেটা দাবি করেছিলাম সেটা আমরা সফল করতে পারিনি। পারবো না সে কথা বলছি না, সামগ্রিক ব্যর্থতা বলছি না, এটা তো লড়াইটা তো শেষ হবার নয়। ভোট হয়ে গেলেও তো চলবে, এদেরকে ভোটের প্রক্রিয়ার মধ্যে ভোটাধিকার ফিরিয়ে নেবার যে লড়াই, সে তো রাজনৈতিক দলেরও থাকবে, গণসংগঠনেরও থাকবে। 33 লাখ মানুষ কি উবে যাবেন নাকি হাওয়াতে? মানে তাদেরকে ঢোকানোর জন্য লড়াই তো চালাতেই হবে। কিন্তু এই মুহূর্তে আমরা ব্যর্থ, এটা বলা ছাড়া কোনো রাস্তা নেই। এই মুহূর্তে আমরা পারিনি, আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা পাইনি।
আচ্ছা, গণসংগঠনগুলির এই বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? কারণ আপনারাও আছেন, আপনারাও দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন। তো তারা কি ভাবছে এটা নিয়ে, ভবিষ্যতে কি পরিকল্পনা করবে? যেখানে সামনে ভোট, এবং আপনি বললেন যে সেটাকে আটকানো গেল না, ভোট যেখানে হচ্ছে, তো তারপরে কি? হ্যাঁ, এবার এই মুহূর্তে কি বলতো, যে এখন যেহেতু ভোটটা সামনে, তাই ভোটের পরে কি পরিস্থিতি হবে সেই পরিস্থিতি অনুযায়ী আবার রূপরেখাটা তৈরি করতে হবে। এই মুহূর্তে যেটুকু আমরা বলার অবস্থায় আছি, মানে গণসংগঠনের পক্ষ থেকে যদি বলো, আমি তো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি নই, ফলে রাজনৈতিক দল কি ভাবছেন সেটা তারাই বলতে পারবেন। আমি বিভিন্ন গণসংগঠনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে যেটুকু বলতে পারি, যে গণসংগঠনগুলো মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার পক্ষে তারা লড়াই করবে। এই লড়াই একেবারেই ছাড়ার নয়, কারণ এটা একেবারে বেসিক রাইট মানুষের। ফলে ভোট হয়ে যাক, ভোটের পরেও এই আন্দোলনটা চলবে, এবং সেখানে বারবার মানুষের কাছে গিয়ে আমাদেরকে বোঝানো যে অন্য রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যের কোথায় তফাৎ হয়েছে, আমাদের রাজ্যে এসআইআর কিভাবে বৈষম্যমূলক আচরণ করেছে, কেন সংখ্যালঘু বাদ গেছে। হ্যাঁ, আজকে আনন্দবাজারের স্বাতী ভট্টাচার্যের একটা চমৎকার লেখা আছে যে এই যে মহিলারা বাদ গেছে তার জন্য তাদের দায়ও তাদের উপরে পড়ছে অনেক সময়, যে তুমি এটা ঠিক করে লেখোনি, তুমি এটা ঠিক করে বলনি। মানে মহিলাদের ডকুমেন্টও নেই, আবার বাদ যাবার দায়ও তাদের উপরে পড়বে। মানে এটা মহিলাদের উপরে অসম্ভব একটা অ্যাডভার্স এফেক্ট হয়েছে এই এসআইআর এর। হ্যাঁ, মহিলাদের আরো 3-5 পা পিছিয়ে দিচ্ছে এই এসআইআর। তো সেই জন্য এটা সব দিক থেকে, মানে নারীবাদী সংগঠনগুলো, গণসংগঠন, অন্য যে বিভিন্ন দাবি নিয়ে কাজ করে যে গণসংগঠনগুলো, গণতান্ত্রিক অধিকার রক্ষা যে সংগঠনগুলো, এদের সবাইকে একসঙ্গে হতে হবে, এবং এই ক্ষেত্রে একসঙ্গে লড়াটা খুব জরুরি। মানে প্রত্যেকটা সংগঠন যদি তার নিজস্ব এলাকায় তার নিজের মতো করে লড়তে থাকে, তাহলে এখানে 5 জন ওখানে 5 জন এরকম ভাবে ভেঙে যাবে প্রতিরোধটা। এবং আমার মনে হয় যে হয়তো এই যে এসআইআরটা চালু হয়ে গেল, তার আগেও আমরা যে খুব বিরাট সংঘবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে পেরেছিলাম তা কিন্তু নয়, এখানেও আলাদা আলাদা ভাবেই হয়েছিল প্রতিবাদগুলো। এটাকেই আমাদের একটা ক্রমাগত চেষ্টা করে যেতে হবে। মানে এখানে অনেক মতের হয়তো অমিল রয়েছে, দাবির অমিল রয়েছে, সেগুলো আমাদের বারবার বসতে হবে, পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে, একটা যুক্তিপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে আমাদের একটা কোথাও সলিউশনে, একটা কমন মিনিমাম এজেন্ডায় পৌঁছতে হবে। সেই পৌঁছে আমরা মানুষকে আবার আন্দোলনে সামিল করতে চাইবো। ভোটের আগে আগে যখন আমরা রাস্তায় নেমেছি, তখন খুব স্বাভাবিক কারণেই খুব বেশি মানুষ জড়ো হতে পারেননি, কারণ তারা কেউ কেউ লাইন দিচ্ছেন, কেউ কেউ ডকুমেন্ট তৈরি করছেন, হ্যাঁ, নানা জায়গায় ছোটাছুটি করছেন, এবং অনেকে ভোটের প্রচারে ব্যস্ত, এটাও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো সেই জন্য আমরা মানুষকে সেভাবে পেতে পারিনি। কিন্তু যদি ভোটের পরে, এবং আমরা জানিও না যে ভোটের পরে কি পরিস্থিতি হবে, সেখানেও একটা নতুন কোনো সংকট তৈরি হতে পারে বা নাও তৈরি হতে পারে, যে পরিস্থিতি হোক না কেন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কি ধরনের আন্দোলন আমরা করতে পারি। কিন্তু আন্দোলন করতে হবে, এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে, না হলে কিন্তু আমাদের এগোনো মুশকিল, তাতে রাষ্ট্রশক্তি আমাদেরকে পিষে ফেলবে। একদম। আপনি আমাদের আলোচনার মধ্যে যেটা বারবার করে আসছিল, যে এসআইআর এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মহিলারা। কারণ মহিলা তাদের পরিচয় নেই, বা আপনি যেটা বলছিলেন যে তাদের তাদের নামটা নেই, সেটাও তাদের উপরেই দোষ বর্তাচ্ছে, যে যেখানে তুমি হয়তো ঠিক করে ফর্মটা ফিল আপ করোনি, বা তোমার কাছে কেন ডকুমেন্ট নেই। কিন্তু সামাজিক ভাবেই তো এটা খুব সত্য যে তারাই সবচেয়ে বেশি বঞ্চিত হন আমাদের সবার মধ্যে। আচ্ছা, আমরা আমাদের আলোচনার একেবারেই শেষের মধ্যে পৌঁছে গেছি, এবং দিদি খুব সুন্দর করে আমাদের বোঝালেন যে আমাদের আগামী দিনে গণসংগঠনগুলোর ঠিক কি ভূমিকা হওয়া উচিত। আমরা অবশ্যই গণসংগঠনগুলোর দিকে চেয়ে থাকবো, এবং সেই সঙ্গে রাজনীতি দলগুলো যাদের কিন্তু নির্দিষ্ট কিছু কর্মসূচি নেওয়া প্রয়োজন, কারণ তারাও মানুষের দ্বারাই নির্বাচিত, তারাও মানুষের জন্যই আছে। তো সেখানে তাদের যে ভূমিকা, সেটাও আমরা আগামী ভবিষ্যতে দেখব, নজর থাকবে আমাদের। এবং সবশেষে যেটা বলার কথা, যে মানুষ, সাধারণ মানুষ, কারণ সুপ্রিম কোর্ট যাই বলুক বা আমাদের রাজনৈতিক নেতারা যাই বলুক, সেই সবশেষে যাদের ভূমিকা সবচেয়ে বেশি, সেটা হলো সাধারণ মানুষ। তাদেরকে আমরা অবশ্যই, মানে এই সপ্তাহটা
বিষয়গুলোতে জেগে ওঠার আহ্বান জানাবো এবং অবশ্যই আন্দোলনে সামিল হওয়ার আশা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আবার আশা রাখছি যে সামনের সপ্তাহে উপস্থিত থাকবো স্বাস্থ্য ক্ষেত্রের কোনো সমস্যা নেই।